গাড়ির একটাতে উঠেছি আমি আর হোমস। শিকারের ছোট্ট চাবুক নিয়েছে হাতে। যেতে যেতে বলল, মিস্টার মেরি ওদেরকে সঙ্গে নিতে হয়েছে ওর নিজেরই স্বার্থে, যদিও ব্যাপারটা এখনো পরিষ্কারভাবে বুঝে উঠতে পারিনি। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র নিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোর গহ্বরে। কি কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। ফিরছেন বেকার স্ট্রিটের গোয়েন্দা শার্লক হোমস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আবারও নিয়ে এসে হাজির হয়েছি স্যার আর্থার কনেন ডয়েলের কলমে শ্রেষ্ঠ গোয়েন্দার আরও একটি নতুন গল্প নিয়ে। চলুন ঘুরে আসি বেকার স্ট্রিট থেকে আর জেনে নিই কি এমন জ্বর ছাড়াতে ব্যস্ত আমার আপনার সকলের প্রিয় হোমস। আসুন শুনে নিই স্যার আর্থার কনেন ডয়েলের কলমে সুরচিত আজকের আমাদের দ্বাদশ নিবেদন, দ্য রেড হেডেড লিগ। শুনতে থাকুন আমাদের শার্লক হোমস গল্পের সিরিজ সানডে উইথ শার্লকের দ্বিতীয় পর্ব, দ্য রেড হেডেড লিগ। হোমসের কাজ কারবারে আমি উৎসাহী, কেবল তাই নয়, ওকে নিয়ে লেখা আমার কাহিনীর সংখ্যাও নেহাত কম নয়। তথাপি হোমসের বক্তব্য সব দেখে শুনেও আমার কাহিনী বাস্তবসম্মত হয়ে ওঠেনি। সবই কল্পনার মিশেলে অতিরঞ্জন দুষ্ট। বাস্তব ঘটনা নাকি কল্পনার চাইতেও চমকপ্রদ, মতামত জানিয়েই যে খালাস তা নয়। মাঝে মাঝে এমন সব ঘটনার মধ্যে ফেলে দেয়, কেবল নিজের বক্তব্য প্রমাণ করার জন্য। এই তো গত বছর শরৎকালেও এরকম একটি ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছিল আমাকে। আমি যখন দেখা করতে গেছি ওর আস্তানায়, সেই সময় মিস্টার জাবেজ উইলসন নামে এক ভদ্রলোক হোমসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ভদ্রলোকের মাথার চুল আশ্চর্য রকমের লাল বলা ভালো, একেবারে আগুন লাল। আমাকে দেখেই হোমস সহাস্যে পরিচয় পর্ব শেষ করে বলে উঠল, বাস্তব যে কত অসাধারণ তা আর একবার প্রত্যক্ষ করবার সুযোগ এসেছে তোমার বন্ধু। আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছে। এখন যে কেসটা শোনাচ্ছি, এমন বিচিত্র মামলা ইদানিংকালে হাতে আসেনি। অতি সাধারণ নির্দোষ ঘটনার পিছনেও যে কত বড় অপরাধ লুকিয়ে থাকতে পারে তা শুনলেই বুঝতে পারবে। কল্পনায় এমন ঘটনা তৈরি করা কখনোও সম্ভব না। মিস্টার উইলসন, আপনার অদ্ভুত কেসটা আর একবার কষ্ট করে গোড়া থেকে বলুন। ডক্টর ওয়াটসনের শোনা দরকার। কারবারি ইংরেজদের মতো ঢিলে ঢালা পোশাক পরিচ্ছদ ভদ্রলোকের। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য চুলের লাল রংটা। মিস্টার উইলসন তার হাতের কাগজটার একটা বিজ্ঞাপনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করলেন। 2 মাস আগেকার মর্নিং ক্রনিকল। বললেন, যত গন্ডগোলেই বিজ্ঞাপন থেকে পড়লেই বুঝতে পারবেন। বিজ্ঞাপনটায় চোখ রাখলাম। যুক্তরাষ্ট্রের স্বর্গতা হলকিলের ইচ্ছাপত্র অনুযায়ী লোহিতকে সমিতিতে আর একটা সদস্য পদ শূন্য হয়েছে। কাজ খুবই সামান্য, সাপ্তাহিক মাইনে 4 পাউন্ড। চুলের রং আগুন লাল এবং বয়স 21 বছরের ঊর্ধ্বে এমন প্রার্থী আবেদনপত্র নিয়ে বেলা 11টায় ফ্রিড স্ট্রিটের 7 নম্বর পোপোস কোর্টে সমিতির কার্যালয়ে ডানকান রসের সঙ্গে সাক্ষাৎ করুন। অদ্ভুত বিজ্ঞাপন। হতভম্ব হয়ে বললাম, এ তো কিছুই বোঝা যাচ্ছে না দেখছি। তবেই বোঝো, মামুলি বিজ্ঞাপন নয়। এরপর বলুন মিস্টার উইলসন। বলল হোমস, আমার একটা ছোটখাটো বন্ধকি কারোবার আছে। একাই দেখাশোনা করি, খানিকটা সহযোগিতা করে হাফ মাইনের একজন কর্মচারী। কি নাম? ভিনসেন্ট স্পল্ডিং। আধা বয়সী, সাদাসিধে মানুষ। ফটো তোলার বাতিক আছে। দিনরাত ঘুরে ঘুরে শুধু ফটো তোলে আর আমার নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করে।
আমি বিপত্নিক মানুষ। একটা বছর 14 বয়সের মেয়ে সংসারের কাজকর্ম করে দেয়। ভালোই ছিলাম আমরা। মাস দুয়েক আগে স্পল্ডিং বিজ্ঞাপনটা এনে যত গন্ডগোল পাকাল। আমাকে দেখিয়ে বলল বছরে 200 পাউন্ডের একটা চাকরি। আমার মতো লাল চুল থাকলে এখনই সে আবেদনপত্র নিয়ে দেখা করত। তার কাছে শুনলাম লাল চুলের একজন আমেরিকান কোটিপতি লোহিতকে সমিতি প্রতিষ্ঠা করে। ভদ্রলোকের নিজের লাল চুল ছিল বলে সহানুভূতিবশত লন্ডনের লাল চুলের মানুষগুলো যাতে অল্প পরিশ্রমে 2 পয়সা হাতে পায় তার জন্যই এই ব্যবস্থা তিনি করেছেন। টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে। কিছুদিন ধরেই কারবার মন্দা যাচ্ছিল। এই অবস্থায় বছরে 200 পাউন্ডের একটা নিশ্চিত ব্যবস্থা চোখের সামনে দেখে কার না ভালো লাগে বলুন। লোভও হয় বইকি। তার উপরে স্পল্ডিং বলল সমিতি বিশেষভাবে আগুন লাল চুল দেখেই কর্মী নির্বাচন করবে। দৈবক্রমে আমার চুলের রঙও আগুন লাল, সুতরাং দরখাস্ত করলেই চাকরিটা আমি পেয়ে যেতে পারি। লোহিতকে সমিতির অনেক খবরই দেখলাম স্পল্ডিং রাখে। শেষ পর্যন্ত ওকে সঙ্গে নিয়েই সমিতির কার্যালয়ে গিয়ে হাজির হলাম। কাতারে কাতারে লাল চুলো মানুষ মশাই, সে কি বলবো। তবে তার মধ্যে চুলের রংটা আমারই সরেস, একেবারে আগুন লাল, দেখতেই তো পাচ্ছেন। স্পল্ডিংই আমাকে কায়দা কানুন করে ভিড় ঠেলে নিয়ে গেল অফিস ঘরের সামনে। ভিড় সেখানেও। অফিস ঘরে একজন লাল চুলো চেয়ার টেবিল নিয়ে বসে আছে। প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করে দিচ্ছে। কিন্তু কি আশ্চর্য, আমার চুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের চোখ একেবারে চকচক করে উঠল। ভেতরে গিয়ে বলতেই দরজা বন্ধ করে দিলেন। 2-4টে কথা জিজ্ঞেস করলেন। তারপরে আচমকা আমার চুল খামছে একটা হ্যাঁচকা টান মারলেন। যন্ত্রণায় কাতরে উঠলাম আমি। ভদ্রলোক ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ বললেন, প্লিজ কিছু মনে করবেন না, আসলে নকল চুল কিনা তাই দেখছিলাম। মানে রং করা চুল নিয়েও তো অনেকে আসছে, তাই আর কি, মানে বুঝতেই পারছেন। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি মনোনীত হলাম। ভদ্রলোকের নাম ডানকান রস, ওখানের ম্যানেজার। জিজ্ঞেস করে জানলাম কাজের সময় সকাল 10টা থেকে 2টো, মাত্র 4 ঘন্টা। মাইনে হপ্তায় 4 পাউন্ড। সকালের দিকে আমার বিশেষ কোনো কাজ থাকে না, স্পল্ডিংই সে সময়টা সামলাতে পারবে। আমার বাড়তি রোজগারে কোনো অসুবিধাই দেখলাম না। কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে ডানকান রস আমাকে বললেন, হ্যাঁ মানে কাজ আসলে খুবই হালকা। ওই তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নকল করে যাবেন, সিম্পল। কাগজ কলম কালি অবশ্য নিজেকেই নিয়ে আসতে হবে, কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না। আর অসুখ বিসুখই বলুন বা কাজের কোনো চাপই বলুন, কোনো অছিলাতেই কিন্তু কামাই করা চলবে না, তাহলে কিন্তু চাকরিটা থাকবে না। হ্যাঁ মানে যে উইলটা আপনি পেয়েছেন সেই উইলে কিন্তু শর্তগুলো এইভাবেই লেখা আছে, একটু পড়ে নেবেন কাইন্ডলি। পরের দিন থেকেই কাজে বহাল হলাম। বাড়ি এসে অনেক ভেবেছি। সামান্য এই কাজের জন্য এতগুলো টাকা দেওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সপ্তাহের শেষে টাকাটা পাওয়া যাবে কিনা সে বিষয়ে খানিকটা সন্দেহ ছিল। স্পল্ডিং অবশ্য বরাবরই আমার মনে বল জুগিয়ে গেছে। সমিতির কার্যালয়ে পৌঁছে দেখি ডানকান রস আগে থেকেই সেখানে হাজির। আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ নকল করতে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাঝে মাঝে এসেই তদারক করে গেল। ঠিক 2টোর সময় ছুটি পেলাম। এইভাবেই প্রথম সপ্তাহটা কাটল। শনিবারে যথারীতি মাইনেটা পেলাম। কাজের উৎসাহ বাড়ল ঠিকঠাক টাকাটা পেয়ে। নিয়মিত 10টা থেকে 2টো হাজিরা দিয়ে চললাম। ডানকান রসের হাজিরা ক্রমশ কমে যেতে লাগলো। প্রতিদিন একবার আসাও শেষকালে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু যথারীতি নকল নবিশি চালিয়ে গেলাম। এইভাবেই 8টা সপ্তাহ কাটল। লেটার এ প্রায় শেষ করে এনেছি। এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ অফিসে গিয়ে দেখি একটা পিচবোর্ডের টুকরো দরজায় ঝুলছে। এই পিচবোর্ডটা। চৌকোনা একটা পিচবোর্ড এগিয়ে দিল জাবেজ উইলসন। তাতে লেখা, লোহের সমিতি উঠে গেল।
অক্টোবর 9, 1890। ভদ্রলোকের করুণ বিষণ্ণ ত্রস্ত মুখভাবের দিকে চোখ পড়তে আর হাসি সামলাতে পারা গেল না। আমি আর হোমস যুগপৎ হোক শব্দে পেট ফাটা হাসি হেসে উঠলাম। মিস্টার উইলসন ভ্যাবা চাকা খেয়ে গেলেন। লাল চুলের দৌলতে পাওয়া অমন চাকরিটা তার গেল, আর আমরা কিনা মজা করে হাসছি। অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। হোমস হাত ধরে বসালো, বলল, আরে কিছু মনে করবেন না, আপনার কেস আমি নিলাম। এবারে পরের ঘটনা বলুন। মশাই, অমন একটা কাজ দিয়ে আবার কেড়ে নেওয়া, একটা মানুষের ভাগ্য নিয়ে অমন রসিকতা কি কেউ করতে পারে বলুন তো? কি দরকার ছিল এসবে? এই বোর্ডটা দেখে তো আমার মাথা একেবারে খুঁড়ে গেল। ছুটলাম বাড়িওয়ালার কাছে নিচ তলায়। তিনি তো লোহিতকে সমিতির নাম আমার কাছ থেকেই প্রথম শুনলেন। ডানকান রসের নামটা তিনি জীবনে শোনেননি, তবে লাল চুলার চেহারার বিবরণ দিতে তিনি চিনতে পারলেন। বললেন উনি তো উইলিয়াম মরিস সলিসিটর। নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে বসতেন। কালকেই চলে গেছেন তো। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটে অফিস করেছেন, সেখানে গেলেই দেখা পাবেন। আশা নিয়ে ছুটলাম এডওয়ার্ড স্ট্রিটে, কিন্তু কোথায় কে? একটা কারখানা সেখানে, উইলিয়াম মরিস বা ডানকান রসের নাম গন্ধও নেই। বাড়ি গিয়ে স্পল্ডিংকে সবটা খুলে বললাম। ও বলল, হতাশ হবেন না, 2-4 দিন অপেক্ষা করুন, নিশ্চয়ই চিঠিপত্র কিছু আসবে। কিন্তু চিঠি এসে আমার আর লাভটা কি বলুন? চাকরিটা তো আর ফিরে পাবো না। এ অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না। সেজন্যই আপনার কাছে পরামর্শ নিতে এলাম। শুনেছি গরিব দুঃখীদের অনেক সাহায্য করেন আপনি। হোমস বলল, এসে ভালোই করেছেন, তবে ব্যাপারটা যতটা সাদামাটা দেখাচ্ছে ততটা কিন্তু আসলে নয়। আমারও তাই ধারণা। নইলে দেখুন, খামোখা আমার পিছনে 32 পাউন্ড খরচা করার কোনো মানে তো হয় না। আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস জিজ্ঞেস করল, স্পল্ডিং আপনার কাজে বহাল হয়েছে কতদিন? তা মাস 3 হবে। ওকে জোগাড় করলেন কিভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকেই এসেছিল। সবচেয়ে কম চাহিদা ছিল ওর। স্পল্ডিং এর চেহারাটা একটু বলুন তো। খাটো খোটো চেহারা, তবে বেশ গাট্টা কোট্টা, পরিষ্কার গাল। কপালে একটা সাদা দাগ, অ্যাসিডে পুড়ে গিয়েছিল। বয়স 30-এর কাছাকাছি। হোমস সহসা উত্তেজিত স্বরে বলে উঠল, দোকানের লতিতে কি ফুটো আছে? হ্যাঁ আছে। ছেলেবেলায় নাকি এক বেদে জোর করে কান বিধিয়ে দিয়েছিল। স্পল্ডিং এখন কোথায়? আমার আস্তানাতেই আছে। হোমস টেনে টেনে বলল, আজ শনিবার, সোমবার নাগাদ একটা কিছু করা যাবে বলে মনে হচ্ছে। জাবেজ উইলসন বিদায় নিল, কিন্তু আমার মাথায় চট পাকাতে লাগলো অদ্ভুত এই মামলাটা। বললাম, খুবই গোলমেলে মামলা দেখছি, কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না। হোমস হেসে বলল, ওহে বন্ধু ওয়াটসন, তোমাকে তো অনেক আগেই বলেছি, যে মামলা বেশি গোলমেলে মনে হয় তাতেই বরং গোলমাল কম থাকে। যা সরল সহজ বলে মনে হয়, রহস্য বেশি তাতেই। এরপর কুণ্ডলি পাকিয়ে বসে পাইপ ধরিয়ে টানতে লাগলো। চুপচাপ বসে ওর কাণ্ড দেখতে লাগলাম। মনে হচ্ছে পরপর কয়েক পাইপ টানবার আগে নড়াচড়া করবে না। চিন্তার ভূত মাথায় চেপেছে। সহসা লাফিয়ে উঠে দাঁড়ালো, বলল, চলো ঘন্টাখানেক সেন্ট জেমস হলে জার্মান বাজনা শুনে আসা যাক। বেরোতে হলো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হোমস প্রথমে গেল স্যাক্স কোবার্গ স্কোয়ারে। কোণের একটা বাড়ির বোর্ডে লেখা জাভেজ উইলসনের নাম। বন্ধকি কারবারে দোকানটা নিশ্চয়। হোমস চোখ কুঁচকে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর দুপাশের ইটের বাড়িগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মোড় পর্যন্ত এগোলো। ফিরে এলো আবার দোকানের সামনে। লাঠিটা নিয়েই বেরিয়ে এসেছিল। ঠুকলো 2-3 বার বন্ধকি দরজার কাছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে দাঁড়ালো একজন যুবা। গাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো। হোমস জিজ্ঞেস করলো,
স্ট্র্যান্ডে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? ঝোটেতে পথের হদিশ বলে দিয়ে দুম করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস একটা রহস্য উদ্ঘাটন করে ফেলার মতন হাসি হেসে বলল, কিরকম চটপটে দেখলে তো? তা আমি যা দেখবার ওর মধ্যে দেখে নিয়েছি। চেহারাটা দেখলে তো? না, ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম। মেঝেতেও দেখলাম। লাঠি ঠুকে কি পরীক্ষা করলে? করলাম। রাস্তার এদিকটা দেখা হয়ে গেছে, চলো পিছনের দিকটা দেখে আসি। পিছনের রাস্তায় যানবাহন আর পথচারীর ভিড় সামনের তুলনায় অনেক বেশি। দুপাশে সারি সারি ঝলমলে দোকানে তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে থেকে হোমস আপন মনে বলতে লাগলো, তামাকের দোকানের পরেই খবরের কাগজ, ব্যাংক, তারপর রেস্তোরাঁ, এদিকে গাড়ির কারখানা। বর্ষণ, চলো, এদিকের কাজ শেষ। বাজনার আসরে গিয়ে যেন হোমস অন্য মানুষ হয়ে গেল। নিজে সে ভালো বেহালা বাজায়, ভালো বাজনা তাই শুনতেও ভালোবাসে, কিন্তু এই সব অলস মুহূর্তেই তার মন তীক্ষ্ণ বিশ্লেষণের ছুরি দিয়ে রহস্যের ব্যবচ্ছেদ সম্পন্ন করে। হোমসের এ এক আশ্চর্য দ্বৈত রূপ। বাজনা শেষ হলে রাস্তায় বেরিয়ে এসে হোমস বলল, ওয়াটসন, আজ শনিবার, কেসটার গুরুত্ব বেড়েছে এই কারণেই। সাংঘাতিক এক চক্রান্ত চলছে এই কোবার্ড স্কোয়ারে। এক্ষুনি আমাকে এক জায়গায় যাওয়া দরকার, কিন্তু রাতে তোমার সাহায্য যে প্রয়োজন। কটায় আসবো? 10টা নাগাদ। আর মিলিটারি রিভলভারটাও সঙ্গে নিয়ে আসো। বলতে বলতে রাস্তার ভিড়ে মিশে গেল হোমস। ঘোর ষড়যন্ত্র চলছে। হোমসের এই কথাটা তখনও বাজছিল কানের গোড়ায়। ও যে ষড়যন্ত্রের কোথায় কি দেখলো ওই জানে। ওর বুদ্ধির নাগাল ধরা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হলো না। তার তো সেই এক কথা, পর্যবেক্ষণ আর বিশ্লেষণ। এই কেসের লোহিত কেশ সমিতির কাণ্ড কারখানা সম্পর্কে ও যা জেনেছে আমিও তো তাই জেনেছি। আমি যা দেখছি ও তাই দেখেছে, কিন্তু এর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আভাস ও পেয়ে গেল। চিন্তা করেও মাথায় কিচ্ছু আসছে না, কিন্তু হোমসের সিদ্ধান্ত সম্পর্কে বিন্দুমাত্র সংশয় আমার নেই। যথাসময়ে বেকার স্ট্রিটে উপস্থিত হলাম। বসার ঘরে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা পিটার জোন্সকে দেখেই চিনতে পারলাম। আর একজন দামি পোশাক পরা ভদ্রলোকও রয়েছেন, বেজার মুখ করে বসে আছেন। হোমস পরিচয় করিয়ে দিল, ইনি হচ্ছেন মিস্টার মেরিওয়েদার, আজকের নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। মিস্টার মেরিওয়েদার বললেন, যাচ্ছি বটে, কিন্তু কোনো কাজ হবে বলে তো মনে হচ্ছে না। ধুত, মাঝখান থেকে আমার শনিবারের তাস খেলাটা মাটি হলো। গত 27 বছরে এই প্রথম নিয়মভঙ্গ হচ্ছে। হোমস হেসে বলল, বাজি জেতার কথা যদি বলতে হয়, আজ রাতে তাহলে লোকসান আপনার হবে বলে মনে হয় না। 30,000 পাউন্ড কি কম কথা হলো? আর লাভ মিস্টার জোন্সেরও কম হবে না। দীর্ঘদিন যাকে অন্য হয়ে খুঁজছেন তাকে পেয়ে যাবেন হাতের কাছে। চমকে উঠে জোন্স বলল, হ্যাঁ, সে কি? কার কথা বলছেন? জন ক্লে, স্বনামধন্য পুরুষ। খুন, ডাকাতি, চুরি চামারি, জালিয়াতি সব বিদ্যুতেই রীতিমতো প্রতিভাধর। রাজবংশের ছেলে, বয়সও বেশি নয়, উচ্চশিক্ষা পেয়েও সঙ্গদোষে অন্ধকারের পেশা নিয়ে রয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব আপনার। কিছুক্ষণের মধ্যেই পথে নেমে পড়লাম আমরা। দুটো গাড়ির একটাতে উঠেছি আমি আর হোমস। শিকারের ছোট্ট চাবুক নিয়েছে হাতে। যেতে যেতে বলল, মিস্টার মেরিওদেরকে সঙ্গে নিতে হয়েছে ওর নিজেরই স্বার্থে। যদিও ব্যাপারটা এখনো পরিষ্কারভাবে বুঝে উঠতে পারিনি। ভদ্রলোক একটা ব্যাংকের ডিরেক্টর। জোন্সকে না হলেও চলতো, তবে আমাদের পরিশ্রম করবে ওর সাথে। দিনের আলোয় যে দোকানগুলো দেখে গিয়েছিল হোমস, সেইখানেই গাড়ি থেকে নামলাম আমরা। মিস্টার মেরিওয়েদার পথপ্রদর্শক হলেন। একটা সরু গলির ভিতর ঢুকে দরজা খুলে ভিতরে ঢুকলেন। করিডোর পেরিয়ে সেখান থেকে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে নামলাম মাটির তলায়।
লোহার গেট লাগানো পাতাল ঘরে, খড় ভর্তি বড় বড় কাঠের বাক্স। একটা লণ্ঠন জেলে নিয়েছিলেন মেরিওয়েদার, থেকে থেকে গজগজ করছিলেন ঘরে ঢুকে। হোমস বলল, আপনি বাস্কের ওপর উঠে বসুন, এবারে আমার কাজ আমাকে করতে দিন, বিপদটা এলে আসবে পায়ের তলা থেকে। বলতে বলতে লণ্ঠনের আলোয় আতশ কাঁচ নিয়ে মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ল। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে পাথরের জোর পরীক্ষা করল। পরে বলল, মরসন, আমরা এখন দাঁড়িয়ে আছি মিস্টার মেরিওয়েদারের ব্যাংকের ভল্টের মধ্যে। আরো কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এখানে। জাবেদ জুলসেন না ঘুমিয়ে পড়া পর্যন্ত ওদের কাজ শুরু করার সুবিধা হবে না। কিন্তু লন্ডনের ডাক সাইটে ক্রিমিনাল গ্রুপ হঠাৎ এই ব্যাংকের ভল্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কেন বুঝতে পারছি না। মিস্টার মেরিওয়েদার, ব্যাপারটা কিছু আঁচ করতে পারছেন? সোনা মশাই, ফরাসি সোনা, বেশি লাভের আশায় ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে রাখা হয়েছে এই সব ব্যাংকে। আমাদের এখানে পড়ে আছে মাসখানেক থেকে। আমি যে বাক্সে বসে আছি এর মধ্যেও রয়েছে শীষের পাতে মোড়া বাঁট। এত সোনা অন্য কোনো ব্যাংকে নেই। ঠিক আছে, এবারে বাঁধের আড়ালে গা ঢাকা দিন সকলে। আমি লণ্ঠনে ঢাকা দেব। আলো ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে আসবেন। ওয়াটসন, বেগুতিক বুঝলে নির্দ্বিধায় গুলি চালাবে। বলতে বলতে হোমস লণ্ঠনে ঢাকা দিয়ে দিল। নিঝুম অন্ধকারে ঢেকে গেল ঘর। হোমস ফিসফিস করে বলল, মিস্টার জন্স, এখান থেকে পালাবার পথ কিন্তু একটাই, সেক্স কোবার্কের সেই বাড়ি। সেখানকার ব্যবস্থা সব ঠিক আছে তো? মিস্টার হোমস, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। 2 জন চৌকিদার নিয়ে একজন ইন্সপেক্টরকে রেখেছি সেখানে। পালাবার পথ একদমই বন্ধ। উত্তম। ওঁত পেতে প্রতীক্ষা চলল আমাদের। সময় যেন আর কাটতে চায় না। পাতালপুরের নিস্তব্ধ ঘরে হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কিছুই মালুম হচ্ছে না। ঘণ্টাখানেক কাটল এই দুঃসহ উৎকণ্ঠায়। একসময় একটা আলোর রেখা জেগে উঠল মেঝে পাথরের জোর ভেদ করে, কিন্তু কোনো শব্দ নেই। ক্রমে হলদেটে আলোর রেখা বেড়ে গেল। স্পষ্ট হয়ে উঠল একটা গর্ত। রুদ্ধশ্বাসে দৃষ্টি নিবদ্ধ করে রইলাম সেদিকে। একটা সাদা সরু হাত বেরিয়ে এলো ফুটো দিয়ে। পরক্ষণেই হাত অদৃশ্য হলো, কিন্তু সশব্দে উল্টে পড়ল একটা বড় পাথর। চৌকোনা গর্ত দিয়ে লণ্ঠনের আলো ঠিকরে এলো ঘরে। একটু পরেই একটা ছোটখাটো মাথা ঠেলে উঠল গর্তের মুখে। এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখে নিয়ে মেঝের ওপর উঠে এলো একজন, তারপর টেনে তুলল আর একজনকে। হালকা চেহারা, চুল লাল লোকটার। লোকটা 6.5 আনা বেলচা আর থলি চেয়ে হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, মরেছে আর্চি, শিগগির লাফিয়ে পড়ো। কিন্তু সে সময় আর পেল না লোকটা। তার আগেই বাঘের মতো লাফিয়ে পড়ে পিঠের জামা খামচে ধরল হোমস। লোকটার হাতে রিভলভারের নল চকচক করে উঠতে না উঠতেই সপাংশক্তে হাঁকড়ালো চাবুক। ঠিকরে গেল খুদে অস্ত্রটা, কিন্তু সঙ্গে সঙ্গে পরপর আওয়াজ। জোনসের হাত ফসকে জামা ছিঁড়ে লাফিয়ে পড়ল আর্চি। ততক্ষণে শিকার কায়দা করে নিয়েছে হোমস। ধীর গম্ভীর কণ্ঠে বলল, জন ক্লে, আর কেন? অনেক খেলা খেলেছ, খেলা তো শেষ হলো তোমার। সুরঙ্গের মুখে তোমার সাঙ্গাতটিরও এতক্ষণে হাতে গয়না পরা হয়ে গেছে। জোনস এগিয়ে এসে বলল, দেখা হয়ে যাবে খুব শিগগিরই। বাছা দৌন, তুমিও হাতটা বাড়াও, এবার গয়নাটা পরিয়ে দি। সঙ্গে সঙ্গে খ্যাক করে উঠল জন ক্লে। পড়ে যাবেন না, আমার আমার ধমনীতে রাজরক্ত রয়েছে। সমীহ করে কথা বলো। নিশ্চয়ই নিশ্চয়ই হুজুর। বলতে বলতে হাত কড়া পরিয়ে দিল জোনস। দয়া করে এবার থানায় চলুন। এইভাবেই বলো। বলে হাওয়ায় মাথা ঠুকে সকলকে অভিবাদন জানিয়ে জোনসের পিছন পিছন বেরিয়ে গেল জন ক্লে। এতক্ষণ বাদে কথা ফুটল মিস্টার মেরিওয়েদারের মুখে। গদগদ স্বরে বললেন, কি আশ্চর্য, ঘুণাক্ষরেও ষড়যন্ত্র টের পেতে দেয়নি।
মিস্টার হোমস, আপনার জন্যই আজ অত বড় সর্বনাশের হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম আমরা। হোমস বলল, জন্টলের সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি ছিল, হিসেবটা মিটিয়ে নিলাম আর কি। সেই সঙ্গে লোহিত কেস সমিতির অসাধারণ মামলাও নিষ্পত্তি হলো। কিন্তু এবারে আমার খরচপত্রের হিসাবটা আপনার ব্যাংক মিটিয়ে দিলেই বাধিত হব। পরদিন সকালে বেকার স্ট্রিটের ঘরে বসে লোহিত চুল সমিতির জেট টেনে কথার খেই ধরিয়ে দিলাম। হোমস তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেয়ালির ব্যাখ্যা করতে বসল। বলল, খুবই সরল সোজা কেস। মোটিভ বিচার করেই লোহিত কেস সমিতির বিজ্ঞাপনের রহস্য ভেদ হয়ে গেল। শব্দকোষ নকলের কাজ দিয়ে 4 ঘন্টা বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য, লাল চুল বন্দুকের কারবারকে তার নিজের বাড়ি থেকে সরিয়ে রাখা। আইডিয়াটা জব্বর খেলিয়েছে জন ক্লে। জাভেজ উইলসনের মাথায় লাল চুল দেখেই সপ্তাহে 4 পাউন্ডের ফাঁদটা পেতেছিল সাঙ্গাতকে নিয়ে। এরপরই দেখতে হলো আমন 2 পয়সার কারবারকে সরিয়ে রেখে কি কাজ হাসিল করতে চাইছে শয়তানরা। তার বাড়িতে এমন কিছু ধনদৌলত পাবার কথা নয়। বুঝতে কষ্ট হলো না আসল লক্ষ্যটা আশপাশেই কোথাও, কিন্তু বড় বস্তুটা চলছে বাড়িতে। বাড়িতে মালিককে সরিয়ে রাখার মতলব সে কারণে। সূত্র পেয়ে গেলাম, হাফ মাইনের কর্মচারী মাটির তলায় ঘরে ডার্ক রুম বানিয়েছে ফটো ডেভেলপ করার জন্য। লন্ডনের বড় মাপের অপরাধীদের চেহারা আমার প্রায় মুখস্থই বলতে পারো। চেহারার বর্ণনার লোহিতকে সমিতিতে মাথা মোটা জাভেজ উইলসনকে কাজে নিয়ে যাওয়ার আগ্রহে থেকেই বুঝলাম অভিনেতাটি শহরের বড় মাপের অপরাধীদের একজন। রোজ 4 ঘন্টা সময় নিয়ে 2 মাস ধরে মাটির তলার ঘরে সুড়ঙ্গ কাটা ছাড়া আর কি কাজ হতে পারে? তোমার মনে আছে নিশ্চয়ই, বন্দুকি কারবারের দোকানের সামনে গিয়ে লাঠি ঠুকেছিলাম। সুড়ঙ্গটা বাড়ির পিছন দিকে না সামনে দিকে, উদ্দেশ্য ছিল সেটা দেখা। কাজটা যে চলছে পিছন দিকে নিরেট আওয়াজ শুনেই তা মালুম হলো। কর্মচারীটি বেরিয়ে আসতেই তাকালাম প্যান্টের হাঁটুর দিকটায়। ঘন্টার পর ঘন্টা মাটিতে হাঁটু চেপে থাকলে প্যান্টের যে অবস্থা হয় দেখলাম অবিকল সেই হাল। এখানেই একটু ঝুঁকি নিতে হয়েছিল অবশ্য। জানতাম আমরা পরস্পরের কাছে অপরিচিত। এরপর বাকি রইল একটাই কাজ, বাড়ির পিছন দিকটায় গিয়ে দেখলাম রাস্তা পেরিয়ে ব্যাংক। আমার সব সন্দেহে নিরসন হলো। নিশ্চিত হয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে চলে এলাম স্কটল্যান্ড ইয়ার্ডে, তারপরে ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু ঠিক শনিবার দিনেই যে ওরা ভল্টে হানা দেবে সেটা জানলে কি করে? খুবই পরিষ্কার, সুড়ঙ্গ খোঁড়া হয়ে যেতে জাভেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার প্রয়োজনও ফুরালো। সমিতিও উঠে গেল। তাই নোটিশটি দেখেই আন্দাজ করলাম এবারে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হাসিল করে চম্পট দেবে ওরা। সেদিক থেকে শনিবারই প্রশস্ত সময়, তাহলে গা ঢাকা দেওয়ার জন্য 2 দিন হাতে পাওয়া যাবে। এই ভাবনা থেকেই শনিবারের ফাঁদ পাতা। অসাধারণ! তোমার কথাতেই বলছি, একেবারে নিখুঁত যুক্তির আর বিশ্লেষণের শিকল পরের পর সাজানো। তোমার এই যুক্তি বিজ্ঞানের তুলনা হয় না হোমস। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন স্যার আর্থার কনেন ডয়েলের কলমে সুরচিত ও নচিকেতা ঘোষের ভাবানুবাদে আজকের গল্প দ্য রেড হেডেড লিগ। গল্পের সূত্রধর, পাঠে ও ওয়াটসনের চরিত্রে আমি প্রদ্যুৎ, শার্লক হোমস রূপঙ্কর, জাভেজ উইলসন শুভম, ডানকান রস রমাকান্ত, জোন্স সুমন, মেরি ওয়েদার পুলক রঞ্জন নস্কর, জন ক্লে অরূপ। শব্দগ্রহণ পরিচালনায় আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনিংয়ে রূপঙ্কর। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানান ধরনের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব, অথবা নিজস্ব কোনো গল্প জিমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetales-of-phoenix@gmail.com এ। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্যপ্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফনিক্সের সদস্য হয়ে উঠতে পারে।
আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বা আঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোর গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়।